এবার কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে সরানোর জন্য সরাসরি অ্যাকশনে ঝাঁপালো ডিপ স্টেট? যদিও এবার বলাটা ভুল। গত কয়েক বছর ধরে ভারতের সমাজ ব্যবস্থায় এবং ভারতের নির্বাচনকে কন্ট্রোল করার জন্য যে বিপুল পরিমাণে অর্থ ডিপ স্টেটের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে, তার উদ্দেশ্য নিয়ে সরাসরি প্রশ্ন উঠে গেল। এবং এই প্রশ্ন কে তুললো জানেন? এই প্রশ্ন তুললেন স্বয়ং আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত দুদিন ধরে সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের ছোট্ট একটি ভিডিও ভাইরাল, যেখানে তিনি পরিষ্কার প্রশ্ন তুলছেন কিসের জন্য আমেরিকার কোষাগার থেকে প্রায় $21 মিলিয়ন খরচ করা হয়েছে ভারতের নির্বাচনে। তিনি একটি শব্দের প্রয়োগ করেছেন, ভোটার টার্ন আউট, অর্থাৎ আমেরিকার এই কোষাগারের টাকা কিসের জন্য ভারতীয় সমাজ ব্যবস্থায় ভারতীয় যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য খরচ করা হয়েছে। এবং ভোটার টার্ন অ্যারাউন্ড মানেটা কি? মানে যারা নির্বাচনে ভোট দেন তাদের সুবিধার্থে আমেরিকা কিসের জন্য ভারতীয় মুদ্রায় প্রায় 190 কোটি টাকা খরচ করলো, সে বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বয়ং এ প্রশ্ন তুলেছেন। অর্থাৎ যে চক্রান্তের কথা আমরা বারবার বলেছি, সেই চক্রান্তের কথা অফিসিয়ালি মেনে নিচ্ছে আমেরিকা। এবং এরপর ভারতের পক্ষ থেকেও একটি ফরেন অ্যাক্টস অনুযায়ী আইনের বদল কিন্তু করা হলো, যা অত্যন্ত প্রাসঙ্গিক। এই ভিডিওতে আমি সমস্ত বিষয় নিয়ে ডিটেইলিং আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। $21 million for voter turnout in India. What do we need to spend $21 million for voter turnout in India? Wow, $21 million. I guess they were trying to get somebody else elected. Well, we ought to tell the Indian government, because when we hear that Russia spent about $2 in our country, it was a big deal, right? They took some internet. ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ইলন মাস্কের নেতৃত্বে একটি কমিটি গড়েছিলেন। তিনি আমেরিকার টাকা ঠিক কোথায় কোথায় অপচয় হয়েছে সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট সেই কমিটিকে প্রস্তুত করার নির্দেশ দেন। সেই কমিটি এখন একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে ইউএস এইডের নাম করে প্রায় $21 মিলিয়ন খরচ করা হয়েছে ভারতের নির্বাচনে। ডোনাল্ড ট্রাম্প নিজেও হতবাক যে আমেরিকার ট্যাক্স পেয়ারদের টাকা, অর্থাৎ আমেরিকার অর্থ দিয়ে কেন ভারতীয় নির্বাচনকে মোটিভেট করা হবে, সেই প্রশ্ন কিন্তু সরাসরি ডোনাল্ড ট্রাম্প স্বয়ং তুলেছেন। এবং এখন এই বিষয়ে আজকে যখন একাধিক রিপোর্ট সামনে আসছে, তখন পরিষ্কার হয়ে যাচ্ছে এই অর্থ বরাদ্দ হয়েছিল আমেরিকার মাধ্যমে বা ডিপ স্টেটের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরানোর জন্য। দেখুন, ভারতের বৃহত্তম গণতান্ত্রিক একটি রাষ্ট্রের প্রধান বৈচিত্র্য হলো নির্বাচন পদ্ধতি। সেই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী, সাংসদ, বিধায়ক এরা নির্বাচিত হন। এবার মানুষ ভোট দিয়ে বর্তমান সরকারকে বদলে দিতেই পারেন এবং সে বিষয়ে পূর্ণ স্বাধীনতা মানুষের আছে। পশ্চিমবঙ্গের নির্বাচনে আমরা দেখেছি কিভাবে মমতা ব্যানার্জির মতো স্বৈরাচারী এক সরকারকে বদলে দিয়েছেন বাংলার মানুষ। কিন্তু বাংলার মানুষ ভোট দিয়ে একটি সরকারকে বদলে দিচ্ছে এবং এর পাশাপাশি টাকা দিয়ে একটি সরকারকে বাইরে থেকে মোটিভেট করে তৃতীয় বিশ্ব বদলে দিচ্ছে। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, আর আমার আপত্তির জায়গা ঠিক সেটাতেই। ডিপ স্টেটটা কি, কি নিয়ে এত আলোচনা বারবার ডিপ স্টেটকে কেন্দ্র করে হয়? দেখুন, ডিপ স্টেটকে খালি চোখে দেখা যায় না। এটি একটি অদৃশ্য সংগঠন, যে সংগঠনে আমেরিকার দুটো রাজনৈতিক দল, অর্থাৎ ডেমোক্র্যাট এবং রিপাবলিক, তাদের সদস্যরাও কিন্তু থাকেন। যে সরকার আমেরিকার পাপেট সরকার নয়, যে সরকার আমেরিকার সঙ্গে সংঘাতে জড়ায়, যে সরকারকে আমেরিকার নিজেদের মতো করে কন্ট্রোল করতে পারে না, যে সরকার আমেরিকার আগ্রাসন নীতির বিপক্ষে চোখ রাঙায় প্রতিবাদ করে এবং চোখ রেখে লড়াই করে, সেই সরকারকেই বদলে দিতে চায় এই ডিপ স্টেট। বাংলাদেশে যে জিনিস হয়েছে, সেই জিনিস কিন্তু ভারতের নির্বাচনকে কেন্দ্র করেও ডিপ স্টেট করতে চেয়েছিল। অর্থাৎ সামাজিক ব্যবস্থায় এক গণ অভ্যুত্থানের সৃষ্টি করে সেই গণ অভ্যুত্থানকে সরকার বিরোধী আন্দোলনে রূপান্তর করার চেষ্টা বারবার এই ডিপ স্টেট করে। তাই কখনো রিলিফ ক্যাম্পের নাম করে টাকা দেওয়া, কিংবা কখনো দেদার ফান্ডিং করা হয় এনজিওদের। এবং এনজিওরা গ্রাউন্ড লেভেলের যেহেতু নিচের স্তর অব্দি পৌঁছে যেতে পারে, তাই সেই টাকা একদম সাধারণ মানুষের পকেটে পৌঁছে দেয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এবং এদের উদ্দেশ্যই থাকে সেই সাধারণ মানুষকে কাজে লাগিয়ে ভারতের নির্বাচনকে মোটিভেট করে পছন্দের একটি দলকে বা সরকারকে তৈরি করা। এই ডিপ স্টেট কি করেছিল? রিলিফ ক্যাম্পের নাম করে লস্কর ই তৈবাকে ফান্ডিং করেছিল, কিংবা ওসিসি আরপি কে ফান্ডিং করে ইন্ডিয়ান ডেমোক্রেটিক যে রেটিং, সেটাও কিন্তু আন্তর্জাতিক স্তরে বারবার কমিয়ে ফেলেছিল এই ডিপ স্টেট। এর মাথায় আছে জর্জ সরোস। 2024-এর একটি আর্টিকেল প্রকাশ করে আল জাজিরা।
সেই আর্টিকেলের হেডিং আমি আপনাদের দেখাচ্ছি, যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে এই জর্জ সরোজ কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 1 নম্বর শত্রু হয়ে গেছে। জর্জ সরোজ যা করতে চেয়েছে ভারতের সমাজ ব্যবস্থায়, ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো এতটা সুরক্ষিত তা কিন্তু তিনি করতে পারেননি। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই স্বীকারোক্তির পরে ভারত কিন্তু অনেক বেশি কনসাস হয়ে যায়, এবং এই কনসাসনেসের ফলেই ভারতের এফসিআরএ অর্থাৎ ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন যে অ্যাক্ট, যা 2010 সালে ভারত সরকার নিয়ে এসেছিল, সেই অ্যাক্টেও কিন্তু অনেক বদল ভারত সরকার বর্তমানে নিয়ে এলো। 2010 সালে এই আইনকে বলবৎ করার পর 2017 সালে প্রথমবারের জন্য এফসিআরএ অ্যাক্টের বদল এনে কম্পেনশন ইন্টারন্যাশনাল এক্সিট ভারত কিন্তু ত্বরান্বিত করে। এর ফলে ভারতের সমাজ ব্যবস্থার নিচু লেভেলের কিছু মানুষ বা শিশু ক্ষতিগ্রস্ত হলেও বিপুল পরিমাণে অর্থ বরাদ্দ ভারতের সামাজিক স্তরে ভারতবর্ষ প্রাথমিকভাবে বন্ধ করতে পারে। কিন্তু 2026-এর মার্চে এসে আজকে ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে একটা জিনিস পরিষ্কার, এই এনজিওকে সামনে রেখে কোটি কোটি টাকা আয় করার রাস্তা এবং সেই টাকা কোথায় বরাদ্দ হয়েছে তা জানার জন্য সরকারের যা করা উচিত, সরকার কিন্তু এবার সেই কাজই করতে চলেছে। প্রাথমিকভাবে কোন কোন আইন বদল করা হয়েছে দেখুন। প্রথমত, সরকার পরিষ্কারভাবে জানাচ্ছে যে যে এনজিও এই কয়েক কোটি টাকা বা কয়েকশো কোটি টাকা বছরের পর বছর আজকে আমেরিকার মতো দেশ থেকে পায়, তাদেরকে জানাতে হবে যে তারা সেই টাকা কোথায় বরাদ্দ করছে বা সেই এনজিও কোথাকার রেজিস্ট্রেশন আছে সেই এনজিওতে, এবং এই পুরো অর্থ বরাদ্দ তার একটি অডিট রিপোর্টে ক্লিয়ার কাট ট্রান্সপারেন্সি রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু চাওয়া হয়েছে। অর্থাৎ এতদিন অবধি রাজ্য সরকার এনজিও গুলো নিয়ে বা কেন্দ্রীয় সরকার এনজিও গুলোকে নিয়ে উদাসীন ছিল। এনজিও মানে সামাজিক বিভিন্ন মানুষের পাশে ঝাঁপিয়ে পড়া, বিষয়টা কিন্তু সেটা নয়। এই এনজিওর মাধ্যমে কয়েকশো কোটি টাকা ভারতের সমাজ ব্যবস্থায় ঢোকে। এখন সরকার চাইছে যে এই পয়সা কোথা থেকে আসছে সেটা একটুখানি সরকার জানবে। এর জিওগ্রাফিক্যাল লোকেশন সরকারকে জানাতে হবে যে এই টাকা কাদের জন্য খরচ করা হচ্ছে, এবং ইম্পর্টেন্ট বিষয় হলো সরকার পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে কোনো অবস্থাতেই মানুষের কনসাসনেসের বিপক্ষে গিয়ে এই এনজিওরা যেন কাজ না করে, সেই পুরো বিষয়টা কিন্তু 100% সিকিউর করতে হবে, এবং এনজিওদের জানাতে হবে মানি ট্রেলের সঠিক রাস্তাটি। অর্থাৎ এই এনজিও গুলো যেখান থেকে টাকা পাচ্ছে, তারা কোথা থেকে টাকা পেয়েছে তারও কিন্তু সঠিক তথ্য ভারতের সরকারকে দিতে হবে, এবং ফরেন ফান্ডেড যত অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটির পিছনে এনজিওদের পারপাসটা কি সেই কথাও কিন্তু সরকারকে সরাসরি জানাতে হবে। অর্থাৎ বিদেশ থেকে যে টাকাই আসছে, অর্থাৎ ফরেন কন্ট্রিবিউশনের মানি ট্রেল সরকার এখন থেকে কন্ট্রোল করবে, যা ইন্ডিয়ার সভার্নিটি, ন্যাশনাল সিকিউরিটি এবং ইন্টারনাল সিকিউরিটির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এক্ষেত্রেই এফসিআরএ অ্যাক্ট কিন্তু আমূল বদলানো হলো। এই অ্যাক্টের আর্টিকেল 25.1-এ পরিষ্কার বলা হয়েছে যে আজকে এই টাকা দিয়ে সমাজ ব্যবস্থা বদলের যদি চেষ্টা করা হয়, তাহলে যে প্রসেস আজকে এতদিন ধরে পালন করা হতো সেই ইমপ্রিজমেন্ট মানে জেলযাত্রার প্রসেসটাও কিন্তু আমূল বদল করা হয়েছে। অর্থাৎ টাকা দিয়ে কোনো মানুষকে কোনো অবস্থায় বদল করা যাবে না। যদি ধর্মীয় স্থানকে সামনে রেখে কোনো টাকা এই এনজিওরা উপার্জন করে, তাহলে পরিষ্কারভাবে বলা হয়েছে মন্দির, মসজিদ বা গুরুদ্বারা জাতীয় জিনিসগুলো রেনোভেট করার জন্য এই টাকা খরচ করা যেতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই মানুষকে মোটিভেট করা যাবে না এই টাকা দ্বারা। পাশাপাশি রিলিজিয়াস হেরিটেজ, একাধিক কমিউনিটি কিচেন, ডিভোশনাল মিউজিক বা বিভিন্ন ক্ষেত্রে এই টাকা সামাজিক উন্নতি করতে পারবে, এখানেই কিন্তু খরচ করা যাবে। কোনো অবস্থাতেই এই টাকা দিয়ে মানুষকে মোটিভেট করে ধর্ম পরিবর্তনও করা যাবে না। অর্থাৎ বাংলাদেশ যেভাবে ইসলামীকরণ হয়ে গেছে, নেপাল যেভাবে ইসলামীকরণ হয়ে গেছে, আজকে সরকার মনে করছে এই বিপুল পরিমাণে টাকা ভারতের সমাজ ব্যবস্থায় ঢেলে ভারতের সমাজেরও একটা ধর্ম পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে, যা সরাসরি ভারতের সরকার বদলের জন্য কার্যকরী ভূমিকা নিতে পারে ডিপ স্টেটের দ্বারা। অর্থাৎ এফসিআরএ এই নির্দিষ্ট আইনের মধ্যে ডিমড সিসেশন নতুনভাবে রিভাইভ করা হয়েছে, যেখানে এই কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরা যদি কোনো ফ্রড করে তাহলে এর জেল যাত্রাও কিন্তু সুনিশ্চিত, এবং ইমপ্রিজনমেন্ট এর নির্দিষ্ট ধারাও কিন্তু বদলে ফেলা হয়েছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, যেভাবে ভারতের সমাজ ব্যবস্থাকে অশান্ত করার চক্রান্ত ডিপ স্টেটের পক্ষ থেকে করা হয়েছে তা এখন আন্তর্জাতিক স্তরে কার্যত এক্সপোজড হয়ে গেছে, এবং এক্সপোজড হয়ে গেছে বলেই ভারত কিন্তু দেরিতে হলেও এর সঙ্গে জড়িত যে আইন সেটাকে চেঞ্জ করার দিকে কিন্তু আস্তে আস্তে কার্যকরী পদক্ষেপ নিতে শুরু করলো। অর্থাৎ একাধিক সরকার বিরোধী আন্দোলন
ক্রমেই যেভাবে ভারতের সমাজ ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তিকে টলিয়ে দিয়েছে, তার পিছনে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল আজকে কিন্তু তা প্রমাণ হয়ে গেল। এবং যিনি এই পুরো বিষয়টি এক্সপোজ করলেন, তিনি আমি বা আপনি নন, তিনি স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।